তাহলে আমরা এখান থেকে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আপনার রেকর্ড শুরু হয়েছে, আমরা আইকন দেখতেছি রেকর্ডিং। ওকে ওকে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্প্রতি 22শে মে শেষ হলো। আমাদের ইচ্ছা ছিল সেদিন করার, আমরা কোনো কারণে পারি নাই। যাই হোক, আমরা এটাকে আবার পুনরায় এটাকে প্র্যাকটিস করার জন্য আমরা আজকে শুরু করলাম। আমাদের এই বছর যে দিবস ছিল, সেই দিবসের মেইন যে প্রতিপাদ্য বিষয় ছিল আওয়ার সলিউশনস আর ইন নেচার। আমরা এর অধীনে আমরা আজকের আলোচনাটা সাজিয়েছি। আমরা মোটামুটি আমাদের বাংলাদেশের যেই বায়োডাইভার্সিটি, এটার পরিমাণ মোটামুটি দেশের আয়তনের অনেক বেশি। কারণ হচ্ছে এই দেশের যে জিওমরফোলজিক্যাল অবস্থান, এটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে এখানকার প্রাকৃতিক যে বৈচিত্র্য, যে মানে হ্যাবিটেটের বৈচিত্র্য অনেক বেশি। আমরা জানি এটা অনেকটা ইকোটোন এরিয়া, যেখানে হিমালয়ান, প্যাডমন এবং বে অফ বেঙ্গলের মাঝামাঝি একটা এরিয়া। এই এরিয়াটা সবসময় উর্বর থাকে, প্রাচীনকাল থেকে উর্বর। মানে যেভাবে মানুষও বেশি, সেভাবে এখানকার লোকজন বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য বেশি থাকে। তা আমরা যদি ছবিতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নেচারের দুটো ভিউ, একটা রাতারগুল, একটা চিটাগাং হিল ট্রেক্সের একটা ভিউ। হ্যাঁ, আমরা আমাদের মোটামুটি যদি স্ট্যাটাসের কথা বলি, একসময় প্রফেসর সালার খান বলছিলেন বাংলাদেশে 5000 পুষ্পক উদ্ভিদ থাকতে পারে। আমরা উনার এই কথা বলার পর আজকে প্রায় কত 77 সালে বলছো তো, 77 এখানে 23 আর হচ্ছে 20, 23 আর 20-এ প্রায় 43 বছর পর আমরা 3733টি সপুষ্পক উদ্ভিদ আমরা রেকর্ড করতে পেরেছি। এর মাঝে আমরা 445টা উদ্ভিদকে বিপন্ন হিসেবে আমরা রেকর্ড করেছি। এর মাঝে হুকার এবং ক্রেন তারা যেই রেকর্ডটা করে গেছে, তারপরে মনে হচ্ছে 50 থেকে 100টা স্পিসিস আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। এইটা আমরা এখনো কনফার্ম করতে পারিনি, আমরা ধারণা করতেছি। যাই হোক, এরপরে আমাদের ব্যাকটেরিয়া আছে 470টা, আমাদের ফাঞ্জাই আছে 275টা, এলজি আছে 2700টা, লাইকেন আছে 51টা, মস আছে 290টা, ফার্ন আছে 200, জিমনোস্পার্ম আছে আমাদের 60টা। তবে এই জিমনোস্পার্ম গুলো নেচারে এখন খুব কম, হয়তো একটা দুটো থাকতে পারে, বাকিগুলো বিভিন্ন গার্ডেনে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা মোটামুটি বাংলাদেশের যে বিভিন্ন যে ফরেস্ট এরিয়া আছে, হ্যাঁ, আমরা যে বলছি আমাদের 7.5%, 17% ফরেস্ট এরিয়া বর্তমানে আছে। এর ভিতর 10.5%-এর মতো বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট কভার করে। সে ফরেস্টের অধীনে অনেকগুলো রিজার্ভ ফরেস্ট আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। সেগুলো নিয়ে আমরা এবং অন্যান্যরা কাজ শুরু করে দিছে। আমরা এখানে মোটামুটি অনেকগুলো ফরেস্টের আমরা কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমরা অনেকগুলো ফরেস্টের যে ইনভেন্টরি হয়েছে। হ্যাঁ, প্রথমে মানে আমি নিজে কি বলে কালেঙ্গা যে ফরেস্ট, সেখানে আমি 606টা প্রজাতির স্পিসিস আমরা রেকর্ড করেছি। পর্যায়ক্রমে বিভিন্ন সায়েন্টিস্টরা এই কাজটা করেছে। হ্যাঁ, আমরা সম্প্রতি বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম চিটাগাং এবং চিটাগাং হিল ট্রেক্সে যে প্রজেক্ট করেছে, সেখানে 2912টা সপুষ্পক উদ্ভিদ রেকর্ড করেছে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি মোল্লা রেজাউল করিম, কনজারভেটর অফ ফরেস্ট, জাফর সার্কেল। ওয়েলকাম আমাদের ইয়াতে আজকের যে অনলাইন মকিং যে অনুষ্ঠান, সেখানে ওয়েলকাম আপনাকে। আর নাইম রশিদকেও ওয়েলকাম। নাইম রশিদ, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, তারপরে আমাদের আমরা কেন বায়োডাইভার্সিটি কেয়ার করব, আমরা বায়োডাইভার্সিটি কেন কেয়ার করব, আমরা সবাই এই কথাটা জানি। হ্যাঁ, আমরা মোটামুটি আমরা ডাইরেক্ট কিছু বেনিফিট পাই বায়োডাইভার্সিটি থেকে, আবার কিছু ইনডাইরেক্ট বেনিফিট পাই। আমরা ডাইরেক্ট বেনিফিট গুলো আমরা যেমন জানি, ফুড, আমাদের টিম্বার, আমাদের মার্কেটেবল প্রোডাক্ট, আমাদের ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, হোটেল মোটেল, অনেক কিছু আছে, সেখান থেকে ডাইরেক্ট আমরা রেভিনিউ পেয়ে থাকি। আবার আমাদের ইনডাইরেক্ট বেনিফিট যেগুলো, সেখানে কার্বন স্টোরিং, কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বন ট্রেডিং, সিডিএম মেকানিজম, তারপরে ওয়াটারের নিউট্রিয়েন্ট সাইকেল, তারপরে রেগুলেটিং ওয়াটার শেড, controlling soil erosion and flood, habitat for wildlife, potential chemicals in future,
potential medicine in future and products alternate to plastic. আমরা আজকে প্লাস্টিকের জ্বালায় মরতেছি, আমাদের নেচারে হয়তো এমন কোনো দ্রব্য আছে যেটা দিয়ে আমরা প্লাস্টিকের অল্টারনেট কোনো প্রোডাক্ট পাবো। আর ইউজফুল জিন, আজকে আমাদের যে স্যালাইনিটির কারণে অথবা বিভিন্ন কারণে আমাদের আবাদি শস্যগুলো আজকে দুর্বল হয়ে পড়ছে, এগুলো আবার শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালী করতে গেলে আমাকে আবার নেচারে যেতে হবে। নেচারের কাছে আছে সেই জিনটা আছে, যে সুন্দরবনে যে স্পিসিস সেখানে আছে, সেগুলাকে যেহেতু মানে সায়েন্স এখন ডেভেলপ হয়ে গেছে, আমরা এদেরকে অর্থাৎ নন রিলেটেড স্পিসিস এর মাঝে জিন ট্রান্সফারের মেকানিজম আবিষ্কার হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এখন স্যালাইন টলারেন্ট যদি কোনো রাইস বানাতে চাই, আমরা সুন্দরবন থেকে জিন এনে আমরা সরাসরি রাইসের ভিতর সেটাকে আমরা ইনসার্ট করতে পারবো। আমরা যদি হাই ইল্ডিং বানাতে চাই অথবা কোয়ালিটি বানাতে চাই, তাহলে আমাদের ওয়াইল্ড যে স্পিসিস গুলো আছে, আমাদের ওয়াইল্ড ম্যাঙ্গো আছে, ওয়াইল্ড বানানা আছে, ওয়াইল্ড বিন আছে, সেখান থেকে জিন এনে আমাদের এই ক্রপ গুলোকে আমরা ইমপ্রুভ করতে পারবো। আমাদের নন ইউজ ভ্যালু, আমাদের বিশেষ করে সোশ্যাল ভ্যালু, এস্থেটিক ভ্যালু, কালচারাল ভ্যালু, যেগুলো হচ্ছে আমাদের শিক্ষা, গবেষণা ইত্যাদির সাথে জড়িত। এখন এই কাজগুলো যেহেতু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেজন্য আমাদেরকে বায়োডাইভার্সিটি অবশ্যই কেয়ার করতে হবে। এখন হচ্ছে আমাদের থ্রেডস এবং ইস্যুগুলো কি, আমরা সবাই জানি। মানে থ্রেডস গুলো আমি বামে যেগুলো দিয়েছি এগুলো মোটামুটি আমরা সবাই পরিচিত। আমরা কারেন্টলি যেগুলোর সাথে আমি সবচেয়ে বেশি মনে হচ্ছে আমরা এখন ইন্টারেক্ট করতেছি, যেমন আমাদের বিশাল একটা রোহিঙ্গা পপুলেশন চলে আসছে আমাদের কক্সবাজারের দিকে। এর ফলে আমাদের বড় ধরনের একটা সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। এরপরে আবার চিটাং হিল ট্রেক্স, যেখানে আমরা একসময় বলতাম সেটা আমাদের বায়োডাইভার্সিটির আধার, কিন্তু সেখানে আমরা ঠিক মতো বায়োডাইভার্সিটি রক্ষার কোনো প্রকল্প ঠিক মতো আমরা করতে পারতেছি না। এটা একটা ইস্যু। আমাদের পিপলরা এখনো অ্যাওয়ার না। আবার এক্সোটিক মনোকালচারের কারণে আমরা বিভিন্নভাবে আমাদের দেশীয় স্পিসিস গুলো হারিয়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখতেছি, রিসেন্টলি আমাদের এগ্রিকালচার, ইরিগেশন এবং মডার্ন এগ্রিকালচারের নামে বিভিন্ন নদীতে, নদীর মুখে অথবা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানিকে এদিক সেদিক সরিয়ে আমাদের যে অ্যাকোয়াটিক যে বায়োডাইভার্সিটি সেটা অনেকটা ধ্বংসের মুখে। আবার আরবানাইজেশন এবং ডেভেলপমেন্ট, এটা খুব সিরিয়াস অবস্থা। আমরা ঢাকা শহরের আশেপাশে দিয়ে তাকাইলে বুঝি সেই আবাদি জমিতে বড় বড় সাইনবোর্ড দিয়ে মোটামুটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ওরা দখল করে রাখছে। এরপরে হচ্ছে ওনারশিপ, আমাদের বায়োডাইভার্সিটির মালিকানা কার, সেটা নিয়ে বড় ধরনের একটা হসপস। সেটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের, না কি বলে আপনার পরিবেশের, না হারবেরিয়ামের, না এগ্রিকালচারের, এইটার মালিকানা নিয়ে একটা বিশাল একটা ঝামেলা এখন থাকে। বায়োডাইভার্সিটি থাকে ফরেস্টের ল্যান্ডে, আবার দেখা যাচ্ছে রিপোর্ট করে পরিবেশ ডিপার্টমেন্ট। আমি জিনিসটা বুঝি না, এটা একটা ইস্যু, এটা মনে হয় সমাধান হওয়া দরকার। আমাদের দীর্ঘমেয়াদী কোনো আইন বায়োডাইভার্সিটি অ্যাক্ট কিন্তু পরিবেশ অধিদপ্তরই তৈরি করেছে, কারণ এই অ্যাক্টে চাপিয়ে দেওয়া অনেকটা ফরেস্ট ডিপার্টমেন্টের হাত থেকে জোর করে কেড়ে নিয়ে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এটা অ্যাক্ট করা হয়েছে এবং সেই অ্যাক্ট বাস্তবায়নের দায়িত্ব তাদের হাতে। ফলে এটা তাদের হাতে কি বায়োডাইভার্সিটি আছে আর কিভাবে এটা কনজারভেশন হবে এদেশে, সেটা আমি তো বুঝি না। ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ বলে কিনা আমার জানা নাই আর কি। না না, মানে আমি যতটুকু জানি বায়োডাইভার্সিটি থাকে ফরেস্টের ল্যান্ডে। হ্যাঁ, হয়তো বনে থাকে, না হয় জঙ্গলে থাকে, না হয় সুন্দরবনে থাকে, না হিল ট্রেক্সে থাকে ইত্যাদি। এখন সেই বায়োডাইভার্সিটির মালিকানা যদি ফরেস্ট ডিপার্টমেন্টে না পায়, তাহলে সেটা কিভাবে রক্ষা করবে সেটা নিয়ে আমার কোশ্চেন। এটা একটা বড় ইস্যু, এটা মনে হয় আবার রিথিঙ্ক করা দরকার। ঠিক আছে, ওনারশিপ নিয়ে, তারপর আমাদের লং টার্ম কোনো প্ল্যানিং আমরা দেখতেছি না। আর আমাদের সায়েন্টিফিক ডাটাবেস, বিশেষ করে আমাদের রেড ডাটা বুক ইন কেস অফ প্ল্যান্ট এখনো হয় নাই। ফলে আমরা বুঝতেছি না কোনটা আমাদের বেশি কোনটা কম। আমরা যদি ইস্যুগুলোকে আমরা যদি একটা ছবিতে দেখি, আমরা এই রোহিঙ্গার একটা ছবি দেখতেছি, এই হচ্ছে অবস্থা। এটা একসময় ডিপ এভারগ্রিন মিক্স ফরেস্ট ছিল, আজকে এই অবস্থা। আবার চিটাং হিল ট্রেক্সের ছবিটা দেখলাম, যেখানে আমরা ফরেস্টে গাছ লাগাতে পারি না, সেখানে উল্টো সেখানে তামাক চাষ হচ্ছে ব্যাপক হারে। তাহলে এটা আমাদের চিন্তা করার বিষয় হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে আমরা যে আরবানাইজেশনের কথাটা বলছি, আমরা এই যে ঢাকার আশেপাশে ওয়েটল্যান্ড গুলোতে এইভাবে বড় বড় সাইনবোর্ড দিয়ে ভরাট করে আরবানাইজেশন হচ্ছে, সেখানে কি আছে অ্যাকোয়াটিক ভেজিটেশন সেটা মূল্যায়নের কোনো অথরিটি নাই। আবার এইদিকে আমাদের যে ভাওয়ালের চতুর্দিকে বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে এই যে কিভাবে এই দূষিত পানিগুলো আমাদের নদীতে আসি পড়তেছে, এর হিসাব কে রাখে আমি জানি না। এগুলো বিশাল একটা ইস্যু আমাদের। তারপরে হচ্ছে আমাদের
সরি, হ্যাঁ বলেন প্লিজ। দাঁড়ান, আগাচ্ছে না তো, আবার কোন দিকে তো আবার পিছনে গেল কেন? হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে দেখেন এগ্রিকালচারাল ল্যান্ডের ভিতরে কিভাবে ধরেন বড় বড় ইন্ডাস্ট্রি ঢুকে গেল, হ্যাঁ, তার হিসাব কে দিবে? এগুলা কে রক্ষা করবে? হ্যাঁ, তারপরে আমাদের এক্সোটিক্স এর কারণে কিভাবে পুরো ফরেস্ট বেডে আমাদের দেশীয় যা আছে সবকে বিনাশ করে এক্সোটিক হচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে ড্যাম ডাইভারশন যেটা হচ্ছে পানি, হ্যাঁ, সেটার কারণে উপরে যত ওয়েটল্যান্ড আছে সেখানে চাষবাস করি মোটামুটি অ্যাকোয়াটিক্স যত পানি মাছ আপনার অ্যাকোয়াটিক যে প্ল্যান্টস কিচ্ছু নাই। আবার দেখা যাচ্ছে স্ল্যাশ এবং বার্ন এগ্রিকালচার হচ্ছে, টোটাল ন্যাচারাল ফরেস্টকে পুড়িয়ে সেখানে আবার চাষ হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যান্ডস্লাইড, মানে হিল কাটিং। বর্ষাকালে এই যে পাহাড় চলে, মাটি চলে, তাদের দোষ কি? যেহেতু কাটি ফেলছে, সে মানে কয়েকদিন বৃষ্টি হলে সেটা এমনি চলে। আর দেখেন এই তো 5-7 বছরের বাচ্চা, তাকে পাঠাইছে জঙ্গলে উড, অর্থাৎ ফায়ারউড কালেকশনের জন্য। তাহলে এই সমস্ত ডিমান্ড গুলো তো মিটিং এর বিষয় আছে। আগাচ্ছে না কেন? সরি, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্পিসিস ইন রং প্লেসেস। আমরা যেখানে যে স্পিসিস হওয়ার কথা, লাগানোর কথা, মাঝে মধ্যে সেই স্পিসিস না লাগানোর কারণে দেখা যাচ্ছে ওই স্পিসিস গুলো একটু ঝড় আসলে উল্টা পড়ে যায়। পাশে একটা গাছ দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু সাগরের ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা সেখানকার গাছ। এই ঝড় ঝঞ্ঝা যত কিছু আসুক তাকে কিন্তু নাড়তে পারতেছে না। আর যে পাশে যে গাছটা পড়ে গেছে এটা স্থলভাগের গাছ, ওখানে লাগাইছিল সেজন্য পড়ে গেছে। তারপরে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে যে বন্যা টন্যা হচ্ছে এটা তো সারাক্ষণই ঝামেলা। তারপরে আমাদের থ্রেটেন স্পিসিস যদি আমরা বলি, যে কথাটা বলছিলাম, আমাদের 25% টেরিডোফাইট থ্রেটেন, জিমনোস্পার্মের তারপর 19% থ্রেটেন, অ্যাঞ্জিওস্পার্মের 17%, হ্যাঁ, ডাইকটের 14%, মনোকটের 25% আমাদের থ্রেটেন তালিকায় আছে। আমরা যদি কয়েকটা স্পিসিসকে বলি, নেটিভ ট্রি যেগুলোকে আগে বনে প্রচুর পাওয়া যেত, এখন আর সহজে দেখা যায় না। এই যে অনেকটা এই মাটি থেকে ফেটে ফল বের হচ্ছে, এটা কি কোনো জায়গায় সহজে পাওয়া যায়? এখন আর বনে খুঁজি পাওয়া যাবে না। অনেকে পানি ডুমুরও বলে এটাকে, ফাইকাস অরিকুলাটা। তারপর হচ্ছে জিয়াপুতা, এটা খুবই রেয়ার, এখন আর পাওয়া যাবে না সহজে। আর তারপর অর্মোসিয়া, এক ধরনের আপনার লিগিউম, পাওয়া যাবে না। এটা আমাদের লেদার টেকনোলজির ওখানে একটা গাছ আছে এখন, তবে বগুড়াতে একটা গাছের সন্ধান পেয়েছি আমরা। তাহলে 2টা আছে, আর মিরপুরে শুনছিলাম, আমি এটা কনফার্ম করতে পারি নাই। তারপরে আমাদের জালনা গাছ, তারপরে আপনার বনাক গাছ, এগুলো সব পাহাড়ি গাছ। তারপর আমাদের আউয়াল গাছ, এটা ওই যে লাঙ্গল, বিভিন্ন ধরনের বাট শক্ত কিছু বানানোর জন্য এটা সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে তুন্দুল গাছ সবচেয়ে বড় হয় ফরেস্টে। তারপর আমাদের আসার গাছ, তারপরে এক ধরনের এটা লোকাল নামটা নাই, কিন্তু চিটাং হিলট্যাক্স এটা খায়। তারপরে আমাদের এই চাকুয়া, এটা চিটাং এবং মানে ওদিকের গাছ, আপনার টেকনাফ এবং চিটাং হিলট্যাক্সের গাছ। উদালের একটা লাল জাত আছে, চমৎকার ফুল হয়। হ্যাঁ, তারপর আমাদের উরিয়াম, তারপর হচ্ছে বনলিচু। তারপর হচ্ছে ঢাকি জাম, আমাদের বাজনার কিন্তু শাক খায় পাতা। তারপর চাপালিশ, মেন্দা, তার পালাম তো এখন নাই। তারপর হচ্ছে আপনার ডেফ ফল, আর হচ্ছে গিলা, সবচেয়ে বড় বিন যেটা। আর হচ্ছে আমাদের নর্মাল যে উদাল, চমৎকার ফুল হয় সোনালী বর্ণের।
আমরা যখন ফরেস্ট ম্যানেজ করতে যাই তখন আমরা যেটা প্রায় দেখি ফরেস্ট ডিপার্টমেন্টের অনেক ধরনের ডাটার সমস্যা হয়, বিশেষ করে ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার সময় সায়েন্টিফিক ডাটার অনেক সমস্যা হয়। সেই ডাটাগুলো থাকলে হয়তো ম্যানেজমেন্ট প্ল্যানটা আরো স্ট্রং হতো, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিশেষ করে অনেক সময় বায়োডাইভার্সিটির টোটাল বেস লাইন থাকে না, টিম্বার ডিমান্ড অনেক সময় পুরোপুরি থাকে না, ফুলের ডিমান্ড থাকে না, তারপরে প্রোটেক্টেড এরিয়া যেগুলো আছে সবগুলোর ইনভেন্টরি এখনো হাতে নাই, ইকোলজিক্যাল ডাটাবেস বিশেষ করে ডিস্ট্রিবিউশন অ্যাবান্ডেন্স এগুলো থাকে না, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট যে পিপল, হ্যাঁ তাদেরও সংখ্যা এক্স্যাক্টলি থাকে না, ফিনোলজিক্যাল ডাটা থাকে না, অনেক সময় ডিস্ট্রিবিউশন রেকর্ড থাকে না, মানে তারপরে টির স্ট্যাটাস থাকে না, থ্রেটেন স্পিসিসের কোনো রেকর্ড থাকে না, তারপরে রিজেনারেশনের কোনো ইয়ে থাকে না, এনক্রোচমেন্ট, তারপরে ল্যান্ড এবং কনফ্লিক্ট, ল্যান্ড ওনারশিপ কনফ্লিক্ট, তারপরে বাউন্ডারি হচ্ছে পুরো আনসার্টেন, তারপর সোশিও পলিটিক্যাল ডাইনামিক্স, ফরেস্ট স্ট্রাকচার ডাইনামিক্স, রেড ডাটা বুকস, তারপর ল্যাক অফ লোকাল নলেজ, প্ল্যান পিপল রিলেশনশিপ, মেডিসিনাল প্ল্যান্স। এই ডাটাগুলো সুদূর প্রসারী ম্যানেজমেন্ট প্ল্যান করতে গেলে এই ডাটাগুলো দরকার হয়, কারণ এগুলো মিট করতে হয় প্ল্যানিং এ। অনেক সময় দেখা যাচ্ছে সেই ডাটাগুলো থাকে না। এখন আমরা কি করতে পারি বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য? আমাদের প্রাথমিক যে স্টেপ গুলো, সেটা আমরা প্রথমে যেটা আমরা করতে পারি, আমাদের টোটাল কি কি থ্রেটস আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই মেকানিজমটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের টোটাল যদি ডাটাবেসটা আমাদের হাতে থাকে তাহলে আমরা সেটাকে মনিটরিং করতে পারি এবং কিভাবে ইন্ডিকেটর এবং মনিটরিং মেকানিজম ডেভেলপ করা যাবে সে ব্যবস্থা আমাদের রাখতে হবে। আর ওই কাস্টোডিয়ানশিপ, হ্যাঁ সেটা ঠিক করে দিতে হবে, কে হিসাব রাখবে বায়োডাইভার্সিটি ধ্বংস হচ্ছে কি হচ্ছে না, বাড়ছে কি কমছে, একটা নির্দিষ্ট বডি থাকবে তারা হিসাব করবে। তারপর হচ্ছে আমরা বায়োডাইভার্সিটি এটাকে প্রাইমারি স্কুলের কারিকুলাতে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি এবং আমরা অর্থাৎ নেচার ওয়াচ প্রোগ্রাম রাখতে পারলে স্কুলগুলোতে, তাহলে শুরু থেকে ছেলেমেয়েরা এটা শিখতো। তারপর হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেন যেগুলো আছে, অথবা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা যদি একটা বোটানিক্যাল গার্ডেন করতে পারি, অর্থাৎ ওই ডিস্ট্রিক্টের নেটিভ প্ল্যান্টস দিয়ে এক একটা গার্ডেন থাকবে, সেখানে ওই ডিস্ট্রিক্টের সকল প্ল্যান্টস গুলো থাকবে, সেটা শিক্ষা গবেষণা অ্যামিউজমেন্টের জন্য থাকবে। তারপরে হচ্ছে আমরা প্রসারের জন্য আমরা শর্ট ফিল্ম করতে পারি, কোন একটা পার্টিকুলার স্পিসিস নিয়ে, একটা টাইগার নিয়ে, একটা বট গাছ নিয়ে একটা শর্ট ফিল্ম হলো, একটা পাবলিকেশন হলো, একটা বুকলেট হলো, যে কোনো একটা টার্গেট স্পিসিস নিয়ে। তারপরে হচ্ছে আমরা নেটিভ যে থ্রেটেন ফরেস্ট স্পিসিস গুলোকে আমরা আগে প্রায়োরিটি দিতে পারি, আমরা এক্সোটিক্স কে আস্তে আস্তে না করব। তারপর হচ্ছে আরবানকে, আমাদের আরবানে বিশাল একটা পপুলেশন, আমরা ইয়ে থেকে বঞ্চিত, ফরেস্ট থেকে বঞ্চিত, নেচার থেকে বঞ্চিত। আরবানকে মোটামুটি অর্থাৎ কনজারভেশন প্রোগ্রামের আওতায় নিয়ে আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা কিভাবে নেচার কিভাবে আমাদের প্রবলেম গুলো সলভ করবে, আমরা একটা এক্সাম্পল, আমরা যদি রেমাকালেঙ্গা থেকে একটু লেসন নিই তাহলে আমরা জিনিসটা সহজে বুঝতে পারবো। হ্যাঁ, রেমাকালেঙ্গা একটা হচ্ছে এটা বলবো একটা লাস্ট রিমেনিং একটা ন্যাচারাল ফরেস্টের একটা ছোট্ট প্যাচ। এটা হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বর্ডারের কাছে অবস্থিত। এটা 82 সালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ডিক্লেয়ার করা হয়েছে। এটা টোটাল এরিয়া হচ্ছে 1798 হেক্টর। এটা মিক্সড এভারগ্রিন ফরেস্ট। এখানে প্রচুর ওয়াইল্ড লাইফ এবং প্ল্যান্ট সাপোর্ট করে। এখানে 8টা ছোট ছোট প্রজাতির ছোট ছোট ইথনিক কমিউনিটিজ আছে। এই ফরেস্টটা ইকোলজিক্যালি এবং এনভায়রনমেন্টালি খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে ফরেস্ট ডিপার্টমেন্টের মাস্টার প্ল্যান ছাড়া এমনি কোনো ডাটা ছিল না এবং এই শুধুমাত্র গবেষণা ডাটা দরকার এটা যখন প্ল্যানিং করবে সেজন্য আমাদের গবেষণার অবজেক্টিভ ছিল বোথ কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ সার্ভে করে তার পরিমাণটা নির্ণয় করা, তারপরে প্ল্যান পিপল রিলেশনটা কেমন সেটা জানা, তারপর হচ্ছে এক্সিটো কনজারভেশন যেগুলো থ্রেটেন জেনেটিক রিসোর্স সেগুলোকে কিভাবে বাইরে এনে সংরক্ষণ করা যায়, তারপরে কেন সেগুলো আজকে ধ্বংস হচ্ছে। আর একটা
সাজেশন দেওয়া কিভাবে সেটাকে সংরক্ষণ করা যায়। আমরা মোটামুটি বাংলাদেশ, সে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, এরপরে রেমাকালেঙ্গা, একবারে ইন্ডিয়ার কাছে, মোটামুটি এটা ন্যারো প্যাচ। এটাই হচ্ছে রেমাকালেঙ্গার অবস্থান। আমরা ম্যাটেরিয়াল মেথডে আমরা ইউজ করছি, ট্যাক্সোনমিক মেথড ইউজ করছি, ইকোলজিক্যাল মেথড ইউজ করছি, এথনোবোটানিক্যাল মেথড ইউজ করছি, বায়োস্ট্যাটিস্টিক্যাল কিছু ফর্মুলা ইউজ করছি অ্যানালাইসিস করার জন্য। আমরা টোটাল 606টা স্পিসিস পেয়েছি, যাদের ফ্যামিলি ছিল 102টা ফ্যামিলি। হ্যাঁ, তারপরে আমরা সেখানে যে লাইফ ফর্ম পেয়েছি গাছের, মোটামুটি হার্বাসিয়াস প্ল্যান্ট সবসময় বেশি, ফলোড বাই ট্রিজ, শ্রাবস এবং ক্লাইম্বার্স। আমরা সেখান থেকে 15টা স্পিসিস বাংলাদেশের জন্য নতুন রেকর্ড করেছি। এর ভিতরে সেখান থেকে আমরা 88টা ইম্পর্টেন্ট প্ল্যান্ট আমরা যেগুলোকে ঢাকা ইউনিভার্সিটির গার্ডেনে সংরক্ষণ করতে সমর্থ হয়েছি। তারপরে সেখানে আমরা যে কোয়ান্টিটিভ সার্ভে থেকে আমরা মোটামুটি 350টা স্যাম্পল পয়েন্ট আমরা সার্ভে করেছি, সেটা মোটামুটি 12 হেক্টর এরিয়া কভার করছে। আমরা 102টা ট্রি স্পিসিস পেয়েছি এবং 19টা ট্রি স্পিসিস পেয়েছি, যেটা 350টা যে পয়েন্ট সেখানে একবার করে পাওয়া গেছে। সেই জন্য আমরা ধরে নিচ্ছি এগুলা ওই পরিবেশের জন্য রেয়ার। তারপরে এভারেজ ডেনসিটি আমরা পেয়েছি, অর্থাৎ স্টেম পার হেক্টর 226.71 ইন্ডিভিজুয়াল অথবা স্টেম। আবার আমরা শ্যানন ইন্ডেক্স আমরা পেয়েছি 5.67, আর সিমসন পেয়েছি 35, আর কনসেন্ট্রেশন ডমিনেন্স মোটামুটি কম। এগুলা থেকে বোঝা যাচ্ছে এই, অর্থাৎ এই কনসেন্ট্রেশন অফ যে ডমিনেন্স, এখান থেকে বোঝা যাচ্ছে ফরেস্টটা মনোডোমিনেন্ট না, অর্থাৎ শাল ফরেস্টের মতো না, সেখানে একাধিক ট্রি স্পিসিস মোটামুটি কোডোমিনেন্ট হিসাবে আছে, আমরা এটা বুঝতে পারি। তারপরে আমরা বেসড অন ইম্পর্টেন্ট ভ্যালু ইন্ডেক্স আমরা ডমিনেন্ট স্পিসিস কারা আমরা বের করেছি। আমরা সেখানে দেখলাম যে কাকড়া নামক একটা স্পিসিস আছে, সেটা ডমিনেন্ট, মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট ভ্যালু ইন্ডেক্সে সেটা সবচেয়ে হাইস্ট। এরপরে চাপালিশ, এরপরে হারগাঞ্জা, গর্জন, লোদ, তিলাজারুল, বনা, কালোজাম, বহেরা ইত্যাদি। এখন এগুলোর আবার রিজেনারেশন আছে কিনা আমরা দেখেছি মোটামুটি এগুলোর রিজেনারেশন মোটামুটি আছে, অর্থাৎ বিভিন্ন সাইজ ক্লাসের আমরা ইন্ডিভিজুয়াল পেয়েছি বাগানে। তার মানে কি এখানে রিজেনারেশন হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যদি রিজেনারেশন না হতো তাহলে একই সাইজ ক্লাসের আমরা গাছগুলো পেতাম। আমরা যে কয়টা সাইজ ক্লাস করেছি মোটামুটি সব সাইজ ক্লাসে এই গাছগুলো রিপ্রেজেন্ট করে। তার মানে হচ্ছে সেখানে জার্মিনেশন হচ্ছে, গাছ বড় হচ্ছে। হ্যাঁ, কোনোটা একটু কম হচ্ছে, মানে তার মানে সেটা নিয়ে গেছে। তারপরে আমরা প্ল্যান্ট পিপলস রিলেশন আমরা প্রায় 23 আমরা রিলেশনস আবিষ্কার করেছি, মানে গাছের সাথে মানুষের রিলেশন, কোন কোন কাজে গাছ মানুষ ইউজ করে। যেমন ওই যে বিশেষ করে ওখানকার যে এথনিক পিপল, পাশাপাশি লোকাল ভিলেজার, ওদের উপর আমরা ইন্টারভিউ করেছি। ইন্টারভিউ করে আমরা এই গাছের যে ব্যবহার আমরা পেয়েছি টিম্বার হিসাবে, মেডিসিনাল হিসাবে, ফুড হিসাবে, গ্রিন ভেজিটেবল হিসাবে, অর্নামেন্টাল হিসাবে, সেক্রেট হিসাবে, ইন্ডিজেনাস ড্রিঙ্কস যেটা বানায় ওরা, ইনসেন্স স্টিক, পারফিউম, স্পাইসেস, তারপর র্যাপিং, নিকোটিন, তারপর প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, প্যাকেজ ম্যাটেরিয়াল, ফায়ারউড, ম্যাট মেকিং, ফেন্সিং, বাস্কেট বাইন্ডিং, রোপ। হ্যাঁ, তারপরে হচ্ছে এগ্রিকালচারাল টুল, ফেসিং ম্যাটেরিয়াল, ব্রাশিং, হ্যাজার্ডাস অথবা পেস্টিসাইড ম্যাটেরিয়ালস, এবং কটেজ ইন্ডাস্ট্রি পর্যন্ত তারা এই জিনিসগুলো নেয়। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা কিছু গাছের লিস্ট পেয়েছি আর কি, কোন ক্যাটাগরিতে কয়টা গাছ ইউজ করে, এটা আমি পড়লাম না। আমরা মোটামুটি কনক্লুশনে চলে আসি। আমরা এই তিন ধরনের যে গবেষণা আমরা করেছি, সেখান থেকে আমরা কতগুলো জিনিস পেয়েছি যেটা টুল হিসাবে ইউজ করতে পারে মানে রেমাকালেঙ্গা যে জঙ্গল অথবা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটাকে ম্যানেজ করার জন্য সে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা লার্জ নাম্বার অফ প্ল্যান্ট স্পিসিস 606টা পেয়েছি, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে হায়ার ভ্যালু অফ বায়োডাইভার্সিটি পেয়েছি, লো ভ্যালুজ অফ কনসেন্ট্রেশন, তার মানে হচ্ছে ডমিনেন্সটা সেখানে লো, মানে সিঙ্গেল ডমিনেন্সটা নাই, অনেকগুলো স্পিসিস ডমিনেন্ট। তারপরে ওয়েল স্টক,
যেখানে প্রায় 226টার মতো আমরা স্পিসিস পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল পেয়েছি প্রতি হেক্টরে। তারপরে হচ্ছে ডমিনেন্সি শেয়ার করতেছে অনেকগুলো স্পিসিস, ইকোনমিক ভ্যালু অফ ডমিনেন্ট স্পিসিস, তারপরে রিজেনারেশন ডাইনামিক্স পেয়েছি আমরা তাদের, আর বড় সাইজের বৃক্ষ এবং আমরা পেয়েছি, ক্লাইম্বার পেয়েছি, যেগুলো নির্দেশ করে এটা হোল গ্রোথ ফরেস্ট। তারপরে রিজিওনালি থ্রেটেন স্পিসিস পেয়েছি, তারপরে অনেকগুলা ওয়াইল্ড রিলেটিভস অফ ক্রপস, যেমন ওয়াইল্ড রাইস, ওয়াইল্ড ম্যাঙ্গো এবং ওয়াইল্ড বানানা। ওয়াইল্ড রাইসের ভিতরে হচ্ছে আমরা 2টা পেয়েছি, একটা খুবই ইন্টারেস্টিং, এটা বাঁশের মতো, এটা বাম্বু রাইস বলে আর কি। একবার লাগালে ধানটা ওটা দ্বিতীয়বার লাগানোর দরকার নাই, বাঁশের মতো সেটা স্প্রাউটিং করে বারবার হতে থাকবে প্রতি বছর। এখন যদি এই ক্যারেক্টারটা যদি আমরা আমাদের কাল্টিভারে যদি ইনসার্ট করতে পারি, যে স্প্রাউটিং ক্যাপাসিটিটা, তাহলে কাল্টিভার আর কোনোদিন লাগানো লাগবে না, একবার খেতে ধান লাগা দিলে সারা জনম চলবে। আবার দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে আমাদের যে পেনিকলটা ব্রাঞ্চিং কম থাকে, আর একটা রাইস পেয়েছি ওদের ব্রাঞ্চিং প্রচুর, তার মানে নাম্বার অফ গ্রেন অনেক বেশি। এখন সেটাও যদি আমরা ট্রান্সফার করতে পারি কাল্টিভেটে, তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক। তারপর আমরা ডমিনেন্ট টিম্বার ইল্ডিং ট্রি পেয়েছি, তারপর হচ্ছে লার্জ নাম্বার অফ মেডিসিনাল প্ল্যান্টস পেয়েছি, গুড নাম্বার অফ অর্কিড পেয়েছি, গুড নাম্বার অফ ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট পেয়েছি, মেনি নিউ রেকর্ডস পেয়েছি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এই রিকমেন্ডেশন দিচ্ছি 2 ধরনের। একটা হচ্ছে ইমিডিয়েট, যে সকল স্পিসিস গুলো এখন খুবই নাজুক অবস্থা আছে সেগুলোকে আগে ম্যানেজ করা। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে একটা লং টার্ম প্ল্যানিং, আমরা একটা কনসেন্ট্রিক জোনিং মডেল, যেটাকে আমরা নেচার বেসড সলিউশন হিসেবে বলতে পারি। সেটা কিরকম, সেটা আমি বলতে পারি এভাবে, একটা সেন্ট্রাল জোন থাকবে, সেখানে সম্পূর্ণ ন্যাচারাল, সেখানে কোনো ধরনের ডিস্টারবেন্স চলবে না, শুধুমাত্র রিসার্চ চলতে পারে। সে সেন্ট্রাল জোনের বাইরে একটা বাফার জোন থাকবে, সেটাও ন্যাচারাল থাকবে, সেটা পারমিশন বেজে আমরা মাইনর প্রোডাক্টস কালেকশন করার জন্য অনুমতি দিতে পারি। তারপরে একটা রোটেশনাল এক্সট্রাকটিভ জোন থাকবে, সেখানে 10 বছর, 15 বছর, 20 বছর রোটেশনে, হ্যাঁ, সেখানে আমরা চাষ করতে পারবো বৃক্ষ, এবং বিশেষ করে দেশি গাছ দিয়ে আমরা মানে বিভিন্ন রোটেশনে গাছ চাষ করব। সেখান থেকে কমার্শিয়ালি সেটা সেল করবে, রেভিনিউ নিবে, অথবা দেশের ডিমান্ড মিট করবে। এরপরে হাউস হোল্ড থাকবে, হাউস হোল্ডে বিভিন্ন ধরনের ফ্রুটস গার্ডেন, ফ্লাওয়ার, ভেজিটেবল, মেডিসিন, ফায়ারউড ইত্যাদি গার্ডেন থাকবে, যাতে তাদের আর অর্থাৎ বনে গিয়ে তারা যাতে এগুলো কালেকশন করতে না হয়। আর এগ্রিকালচারাল প্লটে অ্যাগ্রো ফরেস্ট্রি থাকবে। তাহলে হবে কি, আমি যদি এটাকে ইয়েতে দেখাই, এই হচ্ছে একটা চিত্র মোটামুটি আমাদের, যদিও আমাদের বনগুলো এরকম সার্কুলার না, হ্যাঁ, কিন্তু এটাকে মিনিমাইজ করা যাবে। কিন্তু রেমাকালাঙ্গার ক্ষেত্রে আমরা এটা বলেছি, কিন্তু এটা রেমাকালাঙ্গা কেন, এটা বাংলাদেশের যে কোনো জঙ্গলের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। এটা একটা সেন্ট্রাল জোন থাকবে, এটা বাফার জোন, এক্সট্রাকটিভ জোন, হোমস্টেড গার্ডেনস, এগ্রো ফরেস্ট্রি। এখন এইভাবে যদি আমরা একটা বনকে পাইলট হিসাবে সাজাতে পারি, হ্যাঁ, সেখান থেকে 5-10 বছরের ইফেক্ট দেখি, তাহলে এটা ভায়াবল হয়, আমরা মোটামুটি সবগুলো বনের ক্ষেত্রে এই মডেলটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা আর বাকিগুলো আমি আর পড়লাম না। আমাদের বিশেষ করে পভার্টি এলিভেশন প্রোগ্রাম, তারপরে হচ্ছে ওই মানুষদেরকে বিকল্প কাজ দিতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের সোশ্যাল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি হতে পারে, আর কোনো কিছু না হলে ল এনফোর্স করতে হবে, আর লোকাল পিপল যারা এনথুসিয়াস্টিক পিপল তাদেরকে ইনভলভ করতে হবে, আর বিশেষ করে ফরেস্ট ওয়ার্ডেন যারা আছে এই গ্রুপটাকে ট্রেন করতে হবে এবং নাম্বার বাড়াতে হবে। আমাদের আয়তনের তুলনা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় মানে ফরেস্ট ওয়ার্ডেন খুবই কম, তাদের পক্ষে এত বড় মেনটেন করা সম্ভব না। তো সেই জন্য আমরা বলছি মানে ফরেস্টের লোক বাড়াতে হবে, আয়তন অনুযায়ী লোক সংখ্যা বাড়ালে তাহলে সেটা রক্ষা করা সম্ভব। আমি এই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ আপনাকে। এখন আপনারা আপনাদের কোনো মতামত, সাজেশন অথবা এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট আপনারা বলতে পারেন। জি,
কে বলবেন? হ্যাঁ, সিএফ সাহেব জি জি, বলেন, আমি বলবো। বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে সবাইকে। আর পাশাপাশি আগামী কালকের পবিত্র ঈদ উল ফিতরের প্রাককালে আজকের অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং মায়ে রমজান সমাপ্তির প্রান্তে এসে সবাইকে মহান রব্বুল আলমিনের মাগফিরাত এবং নাজাতের যাতে ওসিলা হয় আমি সেই দোয়া কামনা করছি আর কি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কয়েকটা বিষয় আলোচনা আনতে পারি। তার মধ্যে একটি বিষয় হলো রেমা কালেঙ্গাকে যে আমাদের স্টাডি এরিয়া হিসাবে যেটা উপস্থাপন করা হলো, এটা খুব চমৎকার একটা বিষয় হয়েছে এবং আমি অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট এখানে লক্ষ্য করেছি। যে তার মধ্যে যেমন এই যে ওয়াইল্ড রাইস, ওয়াইল্ড ব্যানানা এবং আমাদের ওখানে যে ওয়াইল্ড জার্মপ্লাজম স্টক আছে, এটাকে চমৎকার ভাবে মানে তুলে ধরা হয়েছে এবং এটার গুরুত্ব বর্তমান বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে চিন্তা এবং চেতনা যেটা দেশব্যাপী প্রচলিত, বিশ্বব্যাপী প্রচলিত, সেই প্রেক্ষাপটে এটার গুরুত্ব অনেক বেশি। তো আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে বায়োডাইভার্সিটি কনজারভেশন এখন সময়ের প্রয়োজন, পৃথিবীর প্রয়োজন, মানুষের প্রয়োজন। এটার কোনো বিকল্প আমার মনে হয় কারোর মধ্যে নাই এবং কেউ এটার সাথে দ্বিমত করবেন না। কিন্তু আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশনের প্রয়োজনীয়তার দিকটা গবেষক বৃন্দ যেভাবে চিন্তা করছেন, বিশেষজ্ঞ বৃন্দ যেভাবে চিন্তা করছেন, এটার ম্যানেজাররা যেভাবে চিন্তা করছেন, অন্য কর্তৃপক্ষ বা সরকার এবং দেশের অন্য সেক্টর গুলো সেভাবে চিন্তা করছেন কিনা বা এটার কোনো সমন্বিত ইফেক্ট আছে কিনা, এই বিষয়টা আমাদের মনে হয় এখন সামনে আনা দরকার। আমরা একটা জিনিস লক্ষ্য করলে খুব বেশি পরিমাণ দেখতে পাবো, সেটা হলো আমাদের একটু আগের প্রেজেন্টেশনে আপনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা বিষয় হলো যে আরবানাইজেশন, যেটা র্যাপিড আরবানাইজেশন যেটা হচ্ছে, আমাদের ঢাকা শহর সব শহরের পার্শ্ববর্তী এলাকাগুলো এখন আর বায়োডাইভার্সিটির জন্য নিরাপদ নয়। আপনারা সবাই জানেন যে বায়োডাইভার্সিটি কি আছে না আছে এটার কোনো অ্যাসেসমেন্ট বা কোনো প্রয়োজন চিন্তা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করার আগেই একটি প্লটকে সেটাকে ইন্ডাস্ট্রিয়াল প্লটে রূপান্তর করে ফেলানো হচ্ছে। বায়োডাইভার্সিটির কি হবে সে কথাটা ভাবার আগেই মানুষ সেটাকে বড় একটা চেঞ্জ, অ্যাকুয়াটিক বডিটাকে চেঞ্জ করে সেটাকে ফিল আপ করে ফেলছে। এই জাতীয় যে কর্মকাণ্ডগুলো আছে, হঠাৎ করে কোথা দিয়ে রাস্তা বানানো হবে, ভাওয়াল ন্যাশনাল পার্কের বুক ছিঁড়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে তৈরি করে ফেলতে হবে, আপনার কি বলে রসুলপুরের মধুপুরের ফরেস্টের বুক ছিঁড়ে রাস্তা বানিয়ে ফেলতে হবে, লাউসরের বুক ছিঁড়ে রেল লাইন বানাতে হবে, রাস্তা বানিয়ে ফেলতে হবে। এদিকে আপনার কি বলে ওই যে কক্সবাজার রোড গুলো যেভাবে তৈরি করা হয়েছে, এই জায়গাগুলোতে এগুলো দেখার মালিক কে, চিন্তা করার মালিক কে? এটাতে যে বায়োডাইভার্সিটির কি ধরনের হ্যাম্পার তৈরি হচ্ছে, কি ধরনের বায়োডাইভার্সিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি ভয়াবহ বিষয় হলো যে পার্বত্য চট্টগ্রামে যদি আপনি বান্দরবনে দেখেন, বান্দরবনে সরকারি বাজেটের টাকা নিয়ে পাথর কিনা, বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলো কালেকশন করার কথা বলে সরকার থেকে প্রকৃতপক্ষে টাকা নেওয়া হচ্ছে, সরকারি বাজেট, রাষ্ট্রীয় বাজেট ব্যয়িত হচ্ছে, আর একই সাথে পাথর তুলে নেওয়া হচ্ছে আমার বান্দরবনের পাহাড় গুলো থেকেই, আমার বান্দরবনের পাহাড়ি নদী ছড়া থেকে, ঝর্ণা থেকে, নদী থেকে নিয়ে সেগুলো দিয়ে কনস্ট্রাকশন তৈরি করে ফেলানো হচ্ছে। কি কনস্ট্রাকশন করা হচ্ছে? রোড কনস্ট্রাকশন করা হচ্ছে, যেটা কমপ্লিটলি হ্যাম্পার সৃষ্টি করছে বায়োডাইভার্সিটিকে। এবং টুডে অর টুমরো এই বায়োডাইভার্সিটি সহ ওই এলাকার যে ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে কালেক্ট করে আনার একটা ওয়ে তৈরি আছে, যাতে ইন ফিউচার উইদিন ভেরি শর্ট টাইম ওইখানে বায়োডাইভার্সিটি না থাকতে পারে। একটু আগে আপনি যেটা বলছিলেন স্ল্যাশ এন্ড বার্নিং যে মেথডে এগ্রিকালচার কাল্টিভেশন যেটা হচ্ছে বান্দরবন সহ হিল এরিয়ায়, এটা দেখার কে আছে বাংলাদেশে? কেউ কি আছে? আমি বান্দরবনের ডিভিশনাল ফরেস্ট অফিসার ছিলাম, আমি রাঙামাটিতে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেছি, আমি
আমি সরাসরি ফিল্ডে আমার চাকরি জীবনের 5-6টা বছর আমি ওখানে অতিক্রম করেছি। আমি চোখের সামনে যে ধ্বংস দেখেছি, এটা রোধ করার কে আছে বাংলাদেশে? আসলে এটার নিয়ে কথা বলার মতো আমার মনে হয় কেউ নাই। এটা বলতে যাওয়াটাই হলো এখন অপরাধ। আমি একজন সরকারি অফিসার, আমি বলবো কাকে? আপনি কাকে বলবেন? কে এটা শুনবে? এটা শোনার পরে এটা রোধ করবে কে? সেকেন্ড থিং হলো, একটু আগে যেটা বলছিলেন যে এই দেশের বায়োডাইভার্সিটি কনজারভেশন করা দরকার। বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য সরকারের একটা খুব স্মার্ট একটা টুল, সেটা হলো বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যাক্ট। বাট কার কাছে? আমার ঘরের চাবি পরের হাতে। এখন এখন আপনি মানে ঘরের চাবি পরের হাতে রেখে কি দিয়ে বায়োডাইভার্সিটি কনজারভেশন করবেন? কে করবে? কেমনে করবেন? পরিবেশ অধিদপ্তর, তার হাতে বায়োডাইভার্সিটির অ্যাক্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট নাথিং। এখন এই অবস্থায় দেশে এই যে সমন্বয়হীনতা, এই যে চিন্তা চেতনার ফারাক, এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। শুধু তাই না, বন বিভাগের হাতে বাংলাদেশের টোটাল ফরেস্ট ল্যান্ডের, বাংলাদেশের টোটাল ল্যান্ডের 10.something% ল্যান্ড বন বিভাগের হাতে। আরো যে ফরেস্ট ল্যান্ড গুলো আছে, সেই ফরেস্ট ল্যান্ডটা আছে জেলা প্রশাসনের হাতে। জেলা প্রশাসন কি করছে? এটাতে লিজ দেওয়া, ইজারা দেওয়া, মানে এটা ফরেস্ট হিসাবে ইউজ করার সেই প্রক্রিয়া তারা কোনো অবস্থাতেই নাই। ওরা যে অবস্থায় আছে, যে কাজের মধ্যে আছে, সেই কাজটি হলো ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ডটাও কায়দা কানুন করে, কাগজপত্র অল্টারনেট করে মানুষকে লিজ দিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রি তৈরি করে দেওয়া, ঘরবাড়ি তৈরি করে দেওয়া। এখন এই যদি হয় আমাদের সমন্বয়হীনতার বাস্তব চিত্র, এই যদি হয় আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশনের ম্যান্ডেট, অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই কিন্তু এই দেশে বায়োডাইভার্সিটি কনজারভেশনের ম্যান্ডেটটি আপনার সংবিধানে পরিণত টেনে এনেছেন। তিনি রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়েছেন, তিনি আর কি করবেন? কিন্তু তার অধীনে আমরা থেকে আমরা যা করছি সেটার মনে হয় এখন বিশ্লেষণ করার এবং বিবেচনা করার সুযোগ আসছে। দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমাদের দেশের বায়োডাইভার্সিটি মানেই শুধু ফরেস্টের বনের মধ্যে কয়েকটা পশু আর কয়েকটা পাখি আর ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটা নয়। হলিস্টিকলি যদি আপনি চিন্তা করেন, বায়োডাইভার্সিটি হলো আপনার আমার বেডরুমের ভেতরে অবস্থিত ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে তো আমার মনে হয় বায়োডাইভার্সিটি। এর মধ্যে যে ছত্রাক ফাঞ্জি গুলো আছে, তার থেকে শুরু করে আমার মনে হয় বায়োডাইভার্সিটি গ্রেটার অ্যাসপেক্টে। এখন সেটা ঘরের ভিতরের টুকু না চিন্তা করে বাইরের যদি চিন্তা করি, আপনার আমার ঘরের ব্যালকনিতেও, আপনার আমার ঘরের বিভিন্ন জায়গায়ও তো পশু বা পাখিদের বাসা থাকতে পারে, সেখান থেকে তো বায়োডাইভার্সিটি আমরা কনসিডারেশনে আনতে পারি। কিন্তু বায়োডাইভার্সিটি কনসিডারেশনের এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে সৃষ্টি হয়নি। আমরা কি করছি? আমরা বনের মধ্যে কয়েকটা পাখি আর কয়েকটা পশুকে রক্ষা করার চেষ্টা করি, আর বাইরে এনে হাট বাজারে আমরা পাখি বিক্রি করলে বা প্রাণী বিক্রি করলে যখনই কেউ একটা বাধা দিতে যায়, তখন আশেপাশের মানুষগুলো হামলে পড়ে যে ও তো গরিব মানুষ, ও কি করে খাবে। আমি নিজে এই ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এটা অসংখ্যবার এটা মুখোমুখি হয়েছি। তারা বলে আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট মানুষ, আচ্ছা ঠিক আছে, গুগু বিক্রি করতেছে, টিয়া বিক্রি করতেছে, ওটা বেজি বিক্রি করতেছে, ওরে কয়টা টাকা দিয়ে দেন আপনি, তাহলে ও খাবে কি? ও তো গরিব মানুষ। আপনার সাথে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই। আমি একটু শেষ করি, তারপর আপনি আসেন আর কি, প্লিজ একটু। তো এইরকম সিচুয়েশন গুলোতে আমার মনে হয় যে একটু আমাদের এই জায়গাটা ভাববার দরকার আছে যে বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য নট অনলি ফরেস্ট ল্যান্ড বাট অলসো আউটসাইড অফ ফরেস্ট, সব জায়গায় আমাদেরকে একটু ভাবতে হবে, সব জায়গাগুলো বিবেচনায় নিতে হবে। এখন সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেই তো মানে দুঃখে দুঃখে চলার অবস্থা আর কি। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার নাই, জনবল নাই, দীর্ঘদিন এখানে রিক্রুটমেন্ট নাই, দীর্ঘদিন এটা রিক্রুটমেন্ট রুল নাই। তো আসার কথা হলো সম্প্রতি রিক্রুটমেন্ট রুলটা পাস হয়েছে, এই রিক্রুটমেন্ট রুলের প্রেক্ষিতে রিক্রুটমেন্টের কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন তো আবার মহামারীর কারণে এটা থেমে গেছে। এই অবস্থার প্রেক্ষিতে যে পরিমাণ রিক্রুটমেন্টের এখন সুযোগ তৈরি হয়েছে, এটা কোনো অবস্থাতেই সাফিসিয়েন্ট নয়। কারণ হলো পরিবর্তিত পরিস্থিতির আলোকে আপনি চিন্তা করে দেখেন,
ফরেস্ট ডিপার্টমেন্ট সেই 2000 সালের অর্গানোগ্রাম দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট চলছে আজকে, তারপরে 20 বছর অতিক্রম হয়ে গেছে। 20 বছর আগে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের কথা আপনি চিন্তা করেন, 20 বছর আগে বাংলাদেশের পুলিশের সংখ্যা ছিল 35,000 অনলি, এখন বাংলাদেশের পুলিশের সংখ্যা দাঁড়াইছে 1,75,000। এই যে শিপমেন্ট, এই যে ইনক্রিমেন্ট, সেটার পার্সপেক্টিভে ফরেস্ট ডিপার্টমেন্টের টোটাল 10,500 জনবলের জায়গায় এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে মাত্র 6,500-7,000। তো এই তাও যে মানুষগুলো আছে সেগুলো হলো বুড়া, চোখে দেখে না, হার্টের রোগী, ডায়াবেটিস, ব্লাড প্রেশারের রোগী, তারা তো কাজের জন্য ফিল্ডে কাজ করার মতো পরিবেশ নাই। সেই কারণে নতুন করে চিন্তা করতে হবে আমাদের কিভাবে আমরা এই আমাদের টোটাল বায়োডাইভার্সিটি কনজারভেশনের মাধ্যমে আমাদের গ্রেটার ইকোসিস্টেমটাকে আমরা কনজার্ভ করতে পারি। আমার মনে হয় সেই থিঙ্কিং এর সময় এসে গেছে। আমরা আপনার কাছে মানে এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন থেকে আমি বললাম, আপনাদের কাছে আমি একটা ছোট্ট ডিভাইস তুলে ধরতে চাই। সেটা হলো আমি আমার ব্যক্তিগত চেষ্টা থেকে, এটা একদম সরকারি চেষ্টা নয়, সরকারি কোনো উদ্যোগ নয়, সরকারি কোনো ইফোর্ট নয়, সরকারি কোনো ইনিশিয়েটিভ নয়, আমি আমার ব্যক্তিগত চেষ্টা থেকে আমি এই জায়গা থেকে দেশকে বাঁচানোর জন্য, এই দেশের বায়োডাইভার্সিটিকে বাঁচানোর জন্য, এই দেশের ইকোসিস্টেমকে বাঁচানোর জন্য আমি একটি কাজ করেছিলাম। সেটা হলো আমি যারা বায়োডাইভার্সিটি এবং পরিবেশ সংরক্ষণের কাজে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চায় এরকম তরুণ এবং যুব সমাজকে সম্পৃক্ত করতে চাইছিলাম। এবং তার প্রেক্ষিতে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশের বৃহত্তম সর্ববৃহৎ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন যেটা BBCF ইতিমধ্যে এস্টাবলিশড হয়েছে, এবং আমাদের প্রায় 120টি আঞ্চলিক পরিবেশবাদী তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন তারা এই BBCF এর অন্তর্ভুক্ত হয়েছে। আরো প্রায় 30-40-50টি সংগঠন অপেক্ষমান আছে যারা এটাতে অন্তর্ভুক্ত হতে চায়। আমাদের প্রায় 11-12 হাজার মানুষ এখন সরাসরি এই কাজের সাথে জড়িত, তারা ভলেন্টিয়ারলি এই কাজটি করে। আমরা ইতিমধ্যে BBCF এর পক্ষ থেকে সরকারের কাছে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে একটি দাবি উত্থাপন করছি। সেটা হলো আমাদেরকে, আমরা যে কাজগুলো করি এখন পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্ট সহ কেউ এটার স্বীকৃতি প্রদান করেনি, কেউ এটাকে তাদের, যদিও BBCF এখন আমি মনে করি বৈশ্বিক সম্পদ, BBCF এদেশের ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য একটা বড় অ্যাসেটে রূপান্তরিত হয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত এটা স্বীকৃতি পাওয়া যায়নি। আমরা এটা স্বীকৃতির জন্য দাবি করেছি। সরকারের পক্ষ থেকে সিটে ফোটা কিছু আর্থিক সাহায্য দিলে এই সংগঠনটি বেঁচে যেতে পারে এবং সংগঠনটি দাঁড়িয়ে যেতে পারে, দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব মানুষের মধ্যে, যার মাধ্যমে এদেশের বায়োডাইভার্সিটি কনজারভেশনের সেফগার্ড হিসেবে BBCF কাজ করতে পারবে আমি বিশ্বাস করি। তো আমি অনেক সময় নিয়ে ফেললাম, ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় যে এই প্রেক্ষাপটে এখন সময় এসছে আমরা আলোচনা করে যদি এদেশে সমন্বিত একটি কাঠামো দাঁড় করানো দরকার, যার মাধ্যমে এই যে স্ল্যাশ বার্নিং, এই যে নদীগুলো দূষণ হওয়া, এই যে যত্রতত্র ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলানো, এই যে যত্রতত্র মানে পাখি শিকার করে ফেলানো, এই যে আমরা বায়োডাইভার্সিটির উপরে যে মানে যেখানে সেখানে মেগা প্রজেক্ট নেওয়া, এই যে হ্যাম্পারিং যে প্রবলেমগুলো তৈরি করছি, এগুলো রোধ করা, এগুলো মানে দেখা এবং এগুলোর বিপক্ষে ব্যবস্থা নেওয়া এবং সরকারকে প্রপারলি এটার গাইডলাইন দেওয়া, এজন্য আমাদের মনে হয় সমন্বিত একটা কর্তৃপক্ষ গঠন করা দরকার। আর আপনি একটা ছোট্ট কথা বলেন, এটা বলে আমি শেষ করব। সেটা হলো আপনি বাংলাদেশে বোটানিক্যাল গার্ডেনের কথা বলছিলেন। বাংলাদেশে 4টি বোটানিক্যাল গার্ডেন আছে। 4টি বোটানিক্যাল গার্ডেনে কে কোথায় কি কাজ করতেছে এটার মধ্যে কোনো সমন্বয় নাই। আমার মনে হয় এই বোটানিক্যাল গার্ডেন যেহেতু প্লান্ট ডাইভার্সিটিকে কনজারভেশনের জন্য বোটানিক্যাল গার্ডেন একটি ইম্পর্টেন্ট থিং। আপনার প্রস্তাবটা যথার্থই যে এদেশে 64টি জেলায় 64টি বোটানিক্যাল গার্ডেনের ব্রাঞ্চ থাকা দরকার, অথবা রিজিওনাল বোটানিক্যাল গার্ডেন থাকা দরকার, যাতে ওই এলাকার আঞ্চলিক জীববৈচিত্র্য, প্লান্ট ডাইভার্সিটিকে কনজারভেশনের জন্য করা যায়। আর এটাকে একটি সুনির্দিষ্ট আমব্রেলা আওতায় এনে এটার একটি কর্তৃপক্ষ থাকা দরকার, একটি সিঙ্গেল কর্তৃপক্ষ থাকা দরকার, যারা এটাকে সারা দেশে এটা মনিটর করা, গাইড করা এবং প্রপার সায়েন্টিফিক অ্যাডভাইস দেওয়া এবং এর সাথে রিসার্চ কাজগুলোকে করে কি করা দরকার সেটা নির্ধারণ করতে পারে। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। প্রফেসর কামরুজ্জামান বলবা নাকি ছাত্রদেরকে দিবা? রাত তো কম হয় নাই, 10:30 বেজে গেছে মোটামুটি। আমরা হ্যাঁ, তোমার পরিচয়টা দিয়ে দাও, কারণ ওই যে মানে এর সাথে পরিচয় আছে, রিয়াজ ভাইয়ের সাথে পরিচয় আছে কিনা? জি জি জি,
ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ জসিম স্যার। মানে এত যদিও ঈদের আগের রাত, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন দিয়ে আমাদেরকে এনরিচ করলেন এর জন্য। আর মোল্লা রেজাউল করিম ভাইকেও ধন্যবাদ, যে উনিও অনেক ইম্পর্টেন্ট বিষয়ে অবতারণা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তো আমরা হয়তো ঈদের পরে আবারও আপনার প্রেজেন্টেশন অন্য অ্যাঙ্গেলে আবার আলোচনা করব। তো ধন্যবাদ দিচ্ছি আপনার এই চমৎকার প্রেজেন্টেশনের জন্য। একটা বিষয় আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, নতুন ইনফরমেশন আমার জন্য। সেটা হলো যে আপনি যেটা বললেন যে এক ধরনের বিশেষ ভ্যারাইটিজ এর রাইস পাওয়া যাচ্ছে ওই এলাকায়, যেটা বাঁশের মতো, অর্থাৎ কেটে দিলে আবারও হচ্ছে আহরণ করার পরে। তো এইটা সম্পর্কে যদি আরেকটু বলতেন, যে এটা কি সারা বাংলাদেশে এইভাবে চাষ করা সম্ভব না, বা এটা কিভাবে এটা না না, এটা মানে পাহাড়ে হয়, এটাকে ওরা বাঁশধান বলে। এটার মানে কম, ইল কম আর কি। কিন্তু এটা হচ্ছে কি, ওই একবার হয়ে গেলে ওই বাঁশের মতো স্প্রাউটিং হয়, এটা মরে না কখনো। এটা মানে শেড টলারেন্ট, তারপরে পানিও বেশি লাগে না। এটার অনেকগুলো প্রপার্টিজ আছে। একটা হচ্ছে স্প্রাউটিং, শেড টলারেন্ট, প্লাস হচ্ছে অনেকটা ড্রাই ল্যান্ডে হচ্ছে। এখন এই কয়টা ক্যারেক্টার যদি আমাদের কাল্টিভারে যদি আমরা ট্রান্সফার করতে পারি, তাহলে আমাদের এই কাল্টিভারটা উন্নত হয়ে গেল। তার মানে কি, আমাদের আর এই শেডে গাছ লাগালে কোনো অসুবিধা নাই। আমাদের যদি বৃষ্টিপাত না হয়, আমাদের যেমন ওই বারিন ট্রেক, সেখানে পানির অভাব, সেখানে লাগা দিলে হয়ে গেল। আর একবার লাগালে যেহেতু বারবার হচ্ছে, তাহলে একবার ধান কাটলাম, পরে গোড়া থেকে আবার আসবে বাঁশের মতো। এটাকে ডেভেলপ করার একটা চিন্তা করেন জসিম ভাই, এটাকে ডেভেলপ করা দরকার। আমি কামরুজ্জামান ভাইকেও রিকোয়েস্ট করবো যে এই বিষয়ে আপনারা একটু চিন্তা করেন কি করা যায়। হ্যাঁ, এটা নিয়ে এই গাছটা নিয়ে যদি আমরা একটু সবাই সচেতন হই, এটার মানে বিস্তারটা যাতে ঘটানো যায়, সেটা নিয়ে কাজ করা যেতে পারে। একটা সেমিনার বা একটা কিছু ন্যাশনাল লেভেলে কিছু একটা আমরা করতে পারি। এক্স্যাক্টলি। জি জি রেজাউল ভাই, আমরা এটা নিয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জি, এখন ছাত্রদের ভিতর থেকে কেউ বলবে, একটু বলো করা। স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি। বলো। পরিচয়টা দিও। আচ্ছা, আমি হচ্ছে আবুল আইস সম্রাট, জসিম স্যারেরই স্টুডেন্ট। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষে আছে। তো প্রথমেই স্যারকেই আমি ধন্যবাদ দেবো, কারণ খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং প্রেজেন্টেশনে অনেক ডাটাও যেমন ছিল ইন্টারেস্টিং, যেমন ওয়াইল্ড রাইসের বিষয়টা, সাথে কিছু ইনসাইটস ছিল, যেন বায়োডাইভার্সিটি কনজারভেশন কিভাবে করা যায় এগুলো নিয়ে। তো আমি রেজাউল করিম স্যারকেও ধন্যবাদ দেবো, কারণ তিনি কিছু বাস্তব কথা বলেছেন অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে আমাদের মধ্যে যে সমন্বয়হীনতাটা আছে, তাছাড়া আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি সেটা কতটুকু পৌঁছাবে তাদের কাছে, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তো আমি জাস্ট মানে আমি তো ছাত্র মানুষ, আমি এখান থেকে কিছু শেয়ার করব। তো এখানে যেমন স্যার জসিম স্যার বলেছিলেন যে আমাদের ডাটা ইনঅ্যাডিকুয়েসির একটা ব্যাপার আছে। আমি অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের, তাছাড়া পরিবেশ অধিদপ্তরের নানা রকম ওয়েবসাইট মাঝে মাঝে ঘাটাঘাটি করি। তো সেখানে অ্যাকচুয়ালি আমি এরকম বেশ কিছু জিনিস দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ, ডাটাতে আমাদের সমস্যা আছে, আমরা অপর্যাপ্ত এরকম বিষয়। এবং ফেসবুকে আমার অনেক পেজেই লাইক দেওয়া আছে যে বাইরের দেশের, বিশেষ করে ইউএসএ, অন্যান্য যে ফরেস্ট কান্ট্রি গুলো আছে সেগুলোকে ফলো করি, এবং তাদের ক্ষেত্রে দেখি যে ডাটাগুলো অনেক সুন্দরভাবে সাজানো, এবং দেখলেই ভবিষ্যতের হচ্ছে আমরা প্যাটার্নটা বা কার্ভটা আমরা বলে দিতে পারি। কিন্তু বাংলাদেশে এই ডাটা ইনঅ্যাডিকুয়েসি ঝামেলাটা আমার মনে হয় যথেষ্ট পরিমাণে আছে। আরেকটা বিষয় হচ্ছে মানে বর্তমান হচ্ছে কি বলবো, সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগ। সো এইখানে আমরা যে বর্তমানে প্ল্যাটফর্মে কথা বলছি, এই তথ্যগুলো বা এই মেসেজ গুলো কিভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া যায়, বিশেষ করে ফেসবুক, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এক্সটেন্সিভলি কাজ করা উচিত। আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকেই বলি যে এটা আমার মনে হয় খুব বেশি পরিমাণে ইফেক্টিভ হবে। সো আমার মতামত হচ্ছে এতটুকুই, এবং পাশাপাশি আরো কিছু ছিল। যেমন আমি এ বিষয়ে বলতে চাই একটু, যেমন স্যার যেটা বলেছিলেন যে জমি দখল, রিভার পলিউশন, এগুলো অনেক বেশি হচ্ছে। এখন এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভবিষ্যতে হয়তো কান্ডারিটা আমাদেরকেই ধরতে হবে। এখন কান্ডারিটা যখন ধরবো বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো চ্যালেঞ্জ করবো কিভাবে? যে কেউ একজন জমি দখল করছে, আমি তার কাছে গিয়ে যে কনসাসনেস মানে তৈরি করব, হয়তো বা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই বিষয়গুলো আমরা কিভাবে মোকাবেলা করব, এগুলো নিয়ে আমার মনে হয় আরো এক্সটেন্সিভলি আমাদের কথা বলা উচিত। তো আমার মতামত হচ্ছে এতটুকুই। ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। আর কে বলতে চাচ্ছে? আরেকজন বলতে চাচ্ছে? স্যার আমি বলতে হ্যাঁ, চাচ্ছি, প্লিজ প্লিজ বলো, একটু পরিচয় দাও। যে আমি নাইম রশিদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ছাত্র। তো স্যার আমার যে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমি নিজে বায়োডাইভার্সিটি কনজারভেশনে কাজ করি রাজশাহী অঞ্চল নিয়ে। এই সাইডে কয়েকদিন আগে বাবুড্যাং নামের একটা জায়গা ছিল চাঁপাইনবাবগঞ্জে, সেটি লিজে দেওয়া হয়। হ্যাঁ, এটা আমাদের জন্য রেয়ার একটা স্পেসিস গুলোর জন্য বেশ একটা আহ, খনি টাইপের। হ্যাঁ, তো এইখানে লিজে দেওয়ার পর থেকে আমরা কয়েকটা স্পেসিস হারিয়ে ফেলেছি। পাখির স্পেসিস বলেন আর তারপর গাছের স্পেসিস বলেন। তো আমরা অনেক চেষ্টা করে কিছু দূর হলেও আগাতে পেরেছি, যে লিজটা বন্ধ হয়েছে। কিন্তু এখানে হচ্ছে আমার প্রশ্ন, যে এই ডিপার্টমেন্ট মানে এই অঞ্চলটা এখনো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আসে নাই। সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আন্ডারেই আছে। তো এখানে যেহেতু আমরা অনেক রেয়ার কিছু স্পেসিস পাচ্ছি, তো এটাকে আমাদের কনজারভেশন করা উচিত। এবং সমন্বয়হীনতা বলতে যেটা আসছে বারবার, আমাদের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। এখন আইনের প্রয়োগ যারা করবে আমাদের তাদের দরকার। যে আমরা কাদের কাছে অভিযোগটা দিব, যে আমাদেরকে সাহায্য করুন, আমাদের এই অভিযোগটুকু দেওয়ার মতো ক্ষমতাটা নেই। তো এগুলো যদি না হয় তাহলে আমরা হয়তো কনজারভেশন আগাতে পারবো না। আর কনজারভেশন যেহেতু একটি লাইফ লং প্রসেস, কনজারভেশন যেহেতু একটি লাইফ লং প্রসেস, আমি বলতে চাই আমাদের সব দিক থেকে চেষ্টা করে যেতে হবে। যেমন ভাওয়াল ন্যাশনাল পার্ক যেটা আছে, এটাকে যদি আমরা ঠিক মতো কনজার্ভ করতে পারি, আমি লাস্ট 6 মাসের ব্যবধানে যেটা বুঝতে পেরেছি, যে আমরা হয়তো ময়ূরে এখানে রিইন্ট্রোডিউস করতে পারি। এই পরিবেশটা ভাওয়ালে চলে এসছে। আমরা যদি আরেকটু চেষ্টা করি তাহলে হয়তো আমরা ভাওয়ালে আমরা ময়ূর আমরা পেতে পারি রিইন্ট্রোডিউস। তো আমরা যদি এভাবে একটু চেষ্টা করতে থাকি এবং সবাই যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমার বিশ্বাস আগামী বছরে বাংলাদেশ অনেক এনরিচ করবে বায়োডাইভার্সিটি। আমি একটু নাইম রশিদকে ইন্টারফেয়ার করি। সেটা জি হলো বাবু ডাইং নিয়ে, আমি রাজশাহী ডিভিশনাল ফরেস্ট অফিসার ছিলাম। জি আমি বলুন। বাবু ডাইং নিয়ে অনেক চেষ্টা করেছি। বাবু ডাইংটাকে একটি মানে আমার একটা মাথার মধ্যে একটা আইডিয়া ছিল। সেই আইডিয়াটা হলো যে আজকে যেটাকে আমরা বারিন বলি, বরেন্দ্র অঞ্চল বলি, হ্যাঁ হ্যাঁ এখান থেকে 100 বছর 200 বছর পরে বরেন্দ্র বলতে কি বোঝায়, এটা একটি শব্দ ছাড়া আর কিছু থাকবে না। কারণ বরেন্দ্র যে একটা ইউনিক ইকোসিস্টেম, বরেন্দ্র যে একটা ইউনিক ল্যান্ডমাস এবং তার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে, এই ক্যারেক্টারিস্টিকটা এখান থেকে 100 বছর পরে 200 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। আমি চেয়েছিলাম যে অনুরূপ আরেকটা বিষয় হলো চলনবিল একটি অ্যাকুয়াটিক ইকোসিস্টেম, ইউনিক অ্যাকুয়াটিক ইকোসিস্টেম। আমি অনেক মিটিং এ, অনেক প্রোগ্রামে, অনেক জায়গায় এই কথাগুলো বলেছি বিভিন্ন সময়ে। সেটা হলো বরেন্দ্র ইকোসিস্টেম এবং চলনবিল ইকোসিস্টেমের দুইটি মানে নমুনা স্যাম্পল কপি সংগ্রহ করা আর কি। তার জন্য বাবু ডাইংটাকে আমি একটা টার্গেট করেছিলাম, যে বাবু ডাইংটাকে যদি আমরা বরেন্দ্র হিসাবে 200 বছর পরে মানুষের কাছে উপস্থাপন করতে চাই যে দিস ইজ বারিন, এই ক্যারেক্টারিস্টিক বা এই ল্যান্ড স্ট্যাটাসটাই হলো বারিনের মানে প্রতিনিধিত্ব করে। সেই হিসাবে আমি ওটাকে কনজার্ভ করার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু সমস্যা হলো এখানে যে কোন কর্তৃপক্ষ কিছু করুক আর না করুক, তার হাতে ল্যান্ড আছে, ওইটা আরেকজনের কাছে দিতে চায় না। এবং ওইটা নষ্ট হয়ে যাবে কিনা বা ওটার কি নষ্ট হচ্ছে সেটা তারা চিন্তা করতে চায় না। এটা নিয়ে আপনার ওখানে প্রেমতলী কলেজের এই ইমিডিয়েট ফার্স্ট প্রিন্সিপাল, ওনার নাম হলো সর্দার শরীফুল ইসলাম। উনিও এটা নিয়ে অনেক অনেক ইত্তেফাকে উনি লেখেন, নাকি কোন একটা পত্রিকায় লেখেন, উনি সম্ভবত নিউ নেশন বা এরকম কোন একটা পত্রিকায় লেখেন। তো উনি নিয়মিত এটা নিয়ে অনেকবার লিখেছেন, ওনার অনেক লেখা আছে। আমি অনেক এটা নিয়ে কাজ করেছি, অনেক রাজশাহী বিভাগীয় কমিশনার থেকে শুরু করে আমি অনেকের কাছে এটা নিয়ে দেন দরবার করেছি, কিন্তু ল্যান্ডটাকেও দিতে চায় না আর কি। ফলে এটা একটা প্রবলেম ছিল। পাশাপাশি আমি এটাও চিন্তা করছিলাম যে ওইটাকে কনজার্ভ করে যদি এটা একটি ইকো পার্ক বা এই জাতীয় একটা ন্যাচারাল পার্ক হিসাবে আমরা ডিক্লেয়ার করতে পারতাম, তাহলে একটা প্রোটেক্টেড এরিয়া হলে ওর মধ্যে মানুষ যদি ট্যুরিজমের জন্য যেত, তাহলে আমরা একটু ছোট্ট একটা জায়গা ওপেন রাখতাম,
অবশিষ্টটুকু মানুষের জন্য রেস্ট্রিক্টেড করে দিতাম, তাহলে ওখানকার বায়োডাইভার্সিটি গুলো কনজারভেশন হতো। এরকম আমরা কিছু চেষ্টা করেছি, যাই হোক সেটা আমি সফল হয়নি। তবে আমি যেহেতু চেষ্টা করেছি, এজন্য আমি নাইম রশিদ সহ যারা নতুন প্রজন্মের আছে তাদেরকে অনুরোধ করব যে আমার এই চেষ্টাটা ধারাবাহিকভাবে আরো কেউ হয়তো সামনে এগিয়ে নিতে পারে আর কি, তাহলে হয়তো একদিন না একদিন আমি সফল আপনার হবে। সাথে আরেকটু যুক্ত করছি যে আমরা গত 3 বছর ধরে অলরেডি এটা নিয়ে একটা রিসার্চ তৈরি করছি, গবেষণা করছি, যেন আমরা বন বিভাগের কাছে আবেদন করতে পারি যে এটাকে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে আনার জন্য। আমরা চেষ্টা করছি, প্রতি বছর নতুন নতুন কিছু ডাটা আমরা কালেকশন করতে পারছি। ইনশাল্লাহ আমরা আরো 3 বছর দেখব, তারপর আমাদের না, অতদিন দেখতে দেখতে তো এটা অন্য কোনো ডিসিশনের মধ্যে চলে যাবে, তখন আর এটা ফেরত আনা যাবে না। ওইটা একবার লিজ দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার ওই 3 বছর পরে ওইটা ল্যান্ড স্ট্যাটাসের ওই যার হাতে আছে ওরকম থাকবে না, এটা তো ততদিনে প্লট আকারে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। 3 বছর পর্যন্ত কি আর ওইটা অবশ্যই থাকবে নাকি? সেটা অবশ্য ঠিক স্যার। এইসব রিসার্চ করতে করতে একসময় দেখা যায় রিসার্চও শেষ, ওটা ওই বানরের রুটি ভাগও শেষ আর কি। হ্যাঁ, আমি তো দেখলাম এত বছর। হ্যাঁ, আসলে সব জায়গায় তো বাধাপ্রাপ্ত হয়, সত্যি কথা বলতে যে বন বিভাগের মধ্যেও আমরা অনেক বাধাপ্রাপ্ত হয়। তো এই কারণে স্যার সরাসরি কারোর কাছে কিছু বলতে পারি না। তবে আমার মনে হয় এখনই যদি আমাদের ওইখানে কিছু তরুণ প্রজন্মের পক্ষ থেকে ওই এলাকায় কিছু একটা আন্দোলন গড়ে তোলা যায়, বা কোনো মানববন্ধন বা একটা সংবাদ সম্মেলন বা এরকম কোনো কিছু করে, আমার মনে হয় কিছু পেপার দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। এটা আমার সাথে যোগাযোগ করলে আমি এই ব্যাপারে অন্যান্য পরামর্শ দেওয়ার সেটা দিতে পারবো। ধন্যবাদ। এটার সাথে স্যার আরেকটা ইয়ে আছে, আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠান রাজশাহী বার্ড ক্লাব এবং আপনার রাজশাহী বন বিভাগের সাথে ওইখানে একটি বোর্ড টাঙিয়ে আসি যে বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য একটা বোর্ড টাঙানো হয়। সাথে ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ নেচার স্টাডি ক্লাব। তো আমরা চেষ্টা করেছি, তো এবং আমরা জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছে যে এটা যথাসম্ভব প্রোটেক্ট করার জন্য। এখন কিছুই করবে না। হ্যাঁ, সেটা জানি, তারপরও আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে চেষ্টা করব যে আনুষ্ঠানিকভাবে বন বিভাগের কাছে কিছু আমাদের গবেষণা পেপার পাঠানোর জন্য, এবং তিনি যাতে আমাদের সাহায্য করে দেন। ওকে, থ্যাংক ইউ। মানে আর কেউ আছে কিনা? আর কেউ আছে বলার? রবিন আছো? রবিনকে দেখা যাচ্ছে না স্যার। আর মানে আর কেউ নাই? কামরুজ্জামান, শেষ করব? কামরুজ্জামান, আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, এই নাইম রশিদ এদেরকে বলি, এরা যারা স্টুডেন্ট না ওই যে মানে ইয়াংদেরকে কিছু বলেন তাহলে। হ্যাঁ, জসিম ভাই, হ্যাঁ বলেন। আমরা যেহেতু বাংলাদেশের তরুণ প্রজন্মকে সমন্বয় করে বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন গঠন করছি, আমার মনে হয় যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে, বা ওই ও বললো স্ট্যামফোর্ড সম্ভবত, এসব ইউনিভার্সিটিতে, আর আমাদের ডক্টর কামরুজ্জামান সাহেব তো অত্যন্ত ডাইনামিক মানুষ, ওনার অনেক নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন গবেষণার কাজ হচ্ছে। এগুলো নিয়ে আমার মনে হয় যে এদের দুই একটা ছোট ছোট যদি অর্গানাইজেশন তৈরি হয়, আমরা বিবিসিএফ এর এইসব জায়গাগুলোতেও এ করলে এদের এই চিন্তাগুলো বিবিসিএফ এর মানে মেইন স্ট্রিমে আনা সম্ভব। এবং তাহলে হয় কি যে বিবিসিএফ তো এখন একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে আল্লাহর মেহরবানিতে, না? একটা এই একসাথে একযোগে যদি তারা ইয়ে করে, মানে সামনে মুভ করে, তাহলে আমার মনে হয় যে এখন সহজেই এই জিনিসটা সরকারের নজরে আনা সম্ভব হবে। আমি অনুরোধ করবো যে একটা অর্গানাইজ হতে আর কি, একটু অর্গানাইজ হয়ে আপনি একটু কোঅর্ডিনেট করেন, তাহলে হয়ে গেল। আমার সাথে যোগাযোগ করলে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার নাম্বারটা আমি দিয়ে দিব তাদেরকে। জি স্যার, দিয়ে দিন আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা কি তাহলে শেষ করব? খাওয়ার সময় হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মানে এটা এমন একটা ইম্পর্টেন্ট সময়, মানে এটা কি বলবো, এটা অনেকটা জোর করে নেওয়া আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার প্রিয় ছাত্ররা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর কামরুজ্জামান আর মোল্লা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চমৎকার একটা সময় দিয়ে আমাদের মোটামুটি একটা আলোচনাকে রিচ করলেন। আমি মোল্লা ভাইকে বলবো, আপনি ছোট্ট একটা লেখা ফেসবুকে, আপনার তো হাতের লেখনী যথেষ্ট শক্তিশালী। আজকে যে আলোচনাটা হলো,
ওটা একটা স্ট্যাটাস আপনি আপনার ফেসবুকে দিবেন, আমরা শেয়ার করার ব্যবস্থা করব। এটাই রেকর্ডিং হয়েছে তো আপনারা এটাই ফেসবুকে দিয়ে দেন। হ্যাঁ, না এটা একটা রেকর্ডিং হয়েছে, এটা কেমনে দিয়ে তো জানি না, পুরো ফেসবুকে কেমনে দিব আমি? ওরা বলতে পারবে, এটা ফেসবুকে দিয়ে দেন, রেকর্ডিং হয়েছে তো। স্যার হ্যাঁ। আমরা ব্যবস্থা করে আপনি নেব। হোস্ট তো, আপনি পাবেন, এটা আমি পাবো না খুঁজে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা ঠিক আছে। তারপরে আপনার একটু জিস্ট লেখনি, আচ্ছা আপনার ওখান থেকে একটা জিস্ট লেখনি দিয়া আপনি একটু স্ট্যাটাস দিয়েন, আর নাইমকে বলবো ছোট্ট একটা লেখা লেখার জন্য, সে যাতে ফেসবুকে শেয়ার করে। আর সম্রাট তো করবেই, আর সম্রাটের যাতে মানে সম্রাটের বন্ধুরা আছে সবাই মিলে এটাকে একটা সুন্দর নিউজের মতো করে অন্তত যাতে জিস্টটা আমরা পাবলিক পোস্টিং দিতে পারি, তাহলে মানে আমাদের আলোচনাটা সার্থক হবে। নাহলে এত কষ্ট করে আলোচনা করলাম কেউ জানলো না, মানে তাহলে তো সেটা হয় না আর কি। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অসময় ইম্পর্টেন্ট সময় আমরা কিছু সবাই সময় নষ্ট করলাম। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এখানে শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। সবার প্রতি আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। তাহলে আমি এটা রেকর্ডিং এ যাবো, তাই না? স্যার রেকর্ড হয়েছে বন্ধ আপনার করে দিলেই অটো রেকর্ড অফ হয়ে যাবে এবং সেটা মানে আমি স্টপ রেকর্ডিং দেব? জি স্যার।